কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। তারেক রহমানের এই বক্তব্যে জ্বলে উঠেছে একদল গুপ্তজীবী। উনি তো কারো নাম বলেনি, কোনো দলের নামও বলেনি, তাহলে তারা ক্ষেপল কেন? বিএনপির চেয়ে বেশি নির্যাতিত তো অন্য দল ছিল না। বিএনপি তো সকল জুলুমের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে, দীর্ঘ সংগ্রাম করে জালিমের শৃঙ্খল ভেঙেছে। তাদের তো গুপ্ত রাজনীতি করতে হয়নি। তারেক রহমান যখন নির্মম সত্য তুলে ধরলেন, তখন তারেক রহমানকে নিয়ে শুরু হলো পতিত স্বৈরাচারের ন্যারেটিভে আক্রমণ। তারেক রহমান নাকি মুচলেখা দিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন। তিনি তো মুচলেখা দিয়ে গেছেন, আমি আর জীবনে কোনোদিন বাংলাদেশে আসবো না, রাজনীতি করব। আসলে কি ঘটেছিল 1/11-এ? 2001 থেকে 2006 বিএনপি জোটের শাসনামল আধিপত্যবাদের বিরুদ্ধে তারেক রহমান যখন নানা পরিকল্পনা নিয়ে আগাচ্ছিলেন, তিনি আগাচ্ছিলেন স্বনির্ভর বাংলাদেশ করার পরিকল্পনা নিয়ে। যারা বাংলাদেশকে নতজানু করে রাখতে চায়, সম্প্রসারণবাদীদের সেসব ক্রীড়নকরা তারেক রহমানের বিরুদ্ধে সিরিজ মিথ্যা প্রোপাগান্ডা চালাতে থাকে। প্রথম আলো ও ডেইলি স্টার সহ অধিকাংশ মিডিয়া তারেক রহমানকে দুর্নীতিবাজ হিসেবে দেখাতে থাকে। 21শে অগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িয়ে মিথ্যাচার করতে থাকে প্রথম আলোর মতিউর রহমানরা। আসলে উদ্দেশ্য ছিল 1/11 ঘটানো এবং জিয়া পরিবারকে মাইনাস করা। খালেদা জিয়ার পর কোনোভাবে যেন তারেক রহমান দলের দায়িত্ব নিতে না পারে। পরিকল্পিতভাবে ঘটানো হলো 1/11। তারপর থেকে ভারতের দালাল মিডিয়াগুলো তারেক রহমানের নামে মিথ্যা নিউজ প্রচার করতে থাকে। উদ্দেশ্য তাকে গ্রেপ্তারের পটভূমি তৈরি। 2007 সালের 7 মার্চ কথিত মিথ্যা দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার তৎকালীন ঢাকা ক্যান্টনমেন্ট মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে নেওয়া হয় রিমান্ডে। রিমান্ডের নামে নজিরবিহীনভাবে তাকে সীমাহীন শারীরিক নির্যাতন চালাতে থাকে। রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো। ছাদের সাথে ঝুলিয়ে আছাড় মেরে নিচে ফেলে দিয়েছিল। নির্যাতনে তার মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড় ভেঙে গেছে, আরও কয়েকটি বেঁকে গেছে। মেরুদণ্ডের 33টি হাড়ের মাঝে দূরত্ব কমে গেছে। এই ঘটনায় জনগণ যখন ক্ষোভে ফুঁসে ওঠে, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে দেখতে যান খালেদা জিয়া। অসুস্থ সন্তানের পাশে মায়ের সেই কান্নার দৃশ্য মুহূর্তে জনগণের মধ্যে ছড়িয়ে পড়লে সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের প্রেসক্রিপশনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবৈধ সরকার তখন তাকে নিয়ে আঁকে আরেকটি নীল নকশা। তারেক রহমান যেন আর কখনো রাজনীতি করতে না পারে, সেই পরিচালনায় আধিপত্যবাদী পতিত স্বৈরাচার ও প্রথম আলো গংরা তাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেগম খালেদা জিয়া বুঝতে পারেন তারেক রহমানকে তারা কারাগারে রেখে ধীরে ধীরে হত্যা করবে। যে ঘটনা আমরা দেখলাম খালেদা জিয়ার সাথে ঘটেছে, সে প্রেক্ষাপটে খালেদা জিয়া নিজে দেশে থেকে তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে রাজি হন। কারণ যারা তারেক রহমানকে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন, তারা চাচ্ছিল তারেক রহমান যেন রাজনীতিতে আর ফিরতে না পারে। আর খালেদা জিয়া চাচ্ছিলেন যেহেতু তিনি বাংলাদেশেই থাকবেন, সুতরাং ভবিষ্যৎ নেতৃত্বকে রক্ষা করতে সাময়িক সময়ের জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে রাখা। এটাই ছিল বেগম জিয়ার দূরদর্শিতা ও প্রজ্ঞা। এখন আসি মুচলেকা প্রসঙ্গে। প্রচার করা হচ্ছে তারেক রহমান রাজনীতি না করার বিষয়ে মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছেন। এ কথা যারা বলে তারা অমানবিক মজলুমের ওপর তারা জুলুম করছে। তারেক রহমান তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাকে নিয়ে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এরকম বৈরী সময়ে তারেক রহমানের পক্ষে কি সম্ভব ছিল কোনো কাগজের স্বাক্ষর করে তা পড়ে দেখার? রিমান্ডে রেখে কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কাগজে সই করালে তার কি করার থাকে? 2024-এর গণঅভ্যুত্থানে 6 নেতাকে ডিবি অফিসে তুলে নিয়ে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে বক্তব্য দেওয়া যায়নি? আন্দোলন বন্ধের কাগজে স্বাক্ষর করায়নি? তাহলে সব জেনে বুঝে কেন তারেক রহমানকে নিয়ে এই ষড়যন্ত্র, মিথ্যা প্রপাগান্ডা? কারণ তারা জানে শহীদ জিয়া ও খালেদা জিয়া লিগ্যাসি বহন করা তারেক রহমান রাজনীতিতে থাকলে জনগণ তাকে ছাড়ার কাউকে গ্রহণ করবে না। তারেক রহমান হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের দেশনায়ক।
অতএব তার বিরুদ্ধে পুরনো ন্যারেটিভে আক্রমণ শুরু করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ এই মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিবে। তারেক রহমান হবে বাংলাদেশের রাষ্ট্রনায়ক।